হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি বেশ ভালো আছো। আমি হুমায়রা, তোমাদের স্বাগত জানাচ্ছি গো-জি-8-এ। বন্ধুরা, আজকে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর ভূগোল প্রথম পত্র বইয়ের অষ্টম অধ্যায় হতে সমুদ্র স্রোত সম্পর্কে জানব। আমরা তো অনেকেই সমুদ্র দেখেছি, সমুদ্রে ঘুরতেও গিয়েছি। তোমরা কি খেয়াল করেছো, সমুদ্রের পানি কখনো একই স্থানে স্থির থাকে না। সবসময়ই সমুদ্রের মধ্যে এক স্থান থেকে অন্য স্থানে চলাচল করে থাকে। বাতাস যেমন এক স্থান থেকে অন্য স্থানে প্রবাহিত হতে থাকে, সমুদ্রের পানিও তেমনই। সমুদ্র বা সাগর, মহাসাগরের পানির নির্দিষ্ট ও নিয়মিত প্রবাহকে সমুদ্র স্রোত বলে। পানির স্বাভাবিক ধর্মই হচ্ছে তার উপরিভাগের সমতা রক্ষা করা। বিভিন্ন কারণে সমুদ্রের উপরিভাগের জলরাশির সমতার পার্থক্য ঘটে থাকে। তখন পানির স্বাভাবিক নিয়ম অনুসারে সমুদ্রের পানি এক স্থান থেকে অন্য স্থানে প্রবাহিত হয়ে থাকে। এই সমুদ্র স্রোত সৃষ্টির অনেক কারণ আছে। প্রথমে আমরা জানব বায়ু প্রবাহ সম্পর্কে। সমুদ্র স্রোতের কারণগুলোর মধ্যে বায়ুর প্রবাহ প্রধান কারণ। প্রধান স্রোতগুলোকে ভূপৃষ্ঠের প্রধান বায়ু প্রবাহ সমুদ্রের পথ অনুসরণ করতে দেখা যায়। অয়ন বায়ু প্রবাহিত অঞ্চলে সমুদ্র স্রোত পূর্ব থেকে পশ্চিম দিকে এবং পশ্চিমা বায়ু প্রবাহিত অঞ্চলে পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত হয়। এভাবে উত্তর পশ্চিম পশ্চিমা বায়ুর প্রভাবে ব্রাজিল, নিউ সাউথ ওয়েলস ইত্যাদি স্রোত দক্ষিণ পূর্ব দিকে মেকে গিয়ে কুমেরু স্রোতের সাথে মিলিত হয়। এমনকি ঋতুভেদে বায়ু প্রবাহের দিক পরিবর্তনের সাথে সাথে সমুদ্র স্রোতের দিকও পরিবর্তন হয়ে যায়। এবারে আলোচনা করছি পৃথিবীর আবর্তন সম্পর্কে। পৃথিবীর আবর্তনের ফলেও সমুদ্র স্রোতের উৎপত্তি হয়। আহ্নিক গতির জন্য পৃথিবীর নিজ অক্ষের উপর সব সময় পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরতে থাকে। পৃথিবীর এই আবর্তনের জন্য সমুদ্রের উপরিভাগের তরল পানি পশ্চিম থেকে পূর্বে অগ্রসর হয়ে সমুদ্র স্রোত সৃষ্টি করে। আর এই কারণে ফেরেলের সূত্র অনুসারে সমুদ্র স্রোত উত্তর গোলার্ধের ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধের বাম দিকে বেঁকে প্রবাহিত হয়। এবারে জানব উষ্ণতার তারতম্য সম্পর্কে। সমুদ্র স্রোত সৃষ্টির অন্যতম একটি কারণ উষ্ণতার তারতম্য। সমুদ্রের বিভিন্ন স্থানে উত্তাপের পার্থক্য ঘটে, যার ফলে সমুদ্র স্রোতের উৎপত্তি হয়। নিরক্ষীয় অঞ্চলে সূর্য লম্বভাবে কিরণ দেয়, এই জন্য সে স্থানের পানি উত্তপ্ত হয়। মেরু প্রদেশের সূর্যরশ্মি বাঁকাভাবে পড়ে, তাই ওই স্থানের পানি শীতল থাকে। নিরক্ষীয় অঞ্চলে উষ্ণ পানি আয়তনে বৃদ্ধি পেয়ে হালকা হয়ে যায় এবং সমুদ্রের উপরিভাগ দিয়ে উত্তর এবং দক্ষিণ দিকে প্রবাহিত হতে থাকে। এবারে জানব লবণাক্ততার তারতম্য সম্পর্কে। সমুদ্রের পানি যে লবণাক্ত তা আমরা সবাই জানি, কিন্তু এই লবণাক্ততার পরিমাপ সাগর এবং মহাসাগরে সব জায়গায় কিন্তু একই নয়। বৃষ্টিপাত, বাষ্পীভবন, নদী, বরফ গলা পানি ইত্যাদি প্রাকৃতিক কারণে সমুদ্র জলে লবণাক্ততার পরিমাণ সব স্থানে সমান থাকে না। যেমন নিরক্ষীয় অঞ্চলে অতিরিক্ত বৃষ্টিপাত ঘটার ফলে এই স্থানের সমুদ্রে লবণাক্ততার হার কম হয়। আবার মেরু অঞ্চলেও লবণাক্ততা কমে যায়, কারণ সেখানে বাষ্পীভবন কম এবং বরফ গলে সমুদ্রের পানিতে মিশিয়ে লবণাক্ততার হার কমিয়ে দেয়। এবারে আলোচনা করব স্থলভাগের অবস্থান সম্পর্কে। সমুদ্র স্রোত প্রবাহিত হওয়ার সময় তার সামনে কোনো স্থলভাগ থাকলে স্রোতের দিক পরিবর্তন হয়, নতুন স্রোতের উৎপত্তি ঘটে। আটলান্টিক মহাসাগরের দক্ষিণ নিরক্ষীয় স্রোতটি দক্ষিণ আমেরিকার সেন্ট রক অন্তরীপে বাধা পেয়ে নতুন দুটি স্রোতের সৃষ্টি করে। আর যদি স্থলভাগ না থাকে
তাহলে এই স্রোতটি সোজা পশ্চিম দিকে চলে যেত। এবারে আলোচনা করছি অসম বাষ্পীভবন সম্পর্কে। উষ্ণমণ্ডলে সূর্যের তাপ বেশি বলে সেখানে সমুদ্রের পানি প্রচুর পরিমাণে বাষ্পীভূত হয়, কিন্তু শীতল বা নাতিশীতোষ্ণ অঞ্চলে তাপ কম থাকায় সেখানে সমুদ্রের পানিও কম বাষ্পীভূত হয়। সূর্যতাপের পার্থক্যের কারণে সমুদ্রের বিভিন্ন অংশের মধ্যে বাষ্পীভবনের পার্থক্য ঘটে থাকে। বন্ধুরা, এবারে আমরা জানব সমুদ্রের গভীরতা প্রসঙ্গে। সমুদ্রের গভীরতার জন্যও সমুদ্র স্রোতের সৃষ্টি হয়। সমুদ্রের গভীরতার পার্থক্যের জন্য উষ্ণতার তারতম্য ঘটে। সমুদ্র যদি অগভীর হয় তাহলে সেখানকার পানি দ্রুত উত্তপ্ত হয়ে উপরে ওঠে এবং শীতল পানি নিচে নেমে যায়। এভাবে ঊর্ধ্বগামী এবং নিম্নগামী স্রোতের সৃষ্টি হয়। বন্ধুরা, এবারে আমরা পৃথিবীর অন্যতম প্রধান কিছু সমুদ্র স্রোত সম্পর্কে জেনে নেব। আটলান্টিক, প্রশান্ত ও দক্ষিণ ভারত মহাসাগরের স্রোতগুলোর প্রকৃতি একই ধরনের হয়। শুধু উত্তর ভারত মহাসাগরের স্রোত কিছুটা ভিন্ন প্রকৃতির হয়ে থাকে। উত্তাপের তারতম্য অনুসারে সমুদ্র স্রোতকে দুই ভাগে ভাগ করা হয়, যথা উষ্ণ স্রোত এবং শীতল স্রোত। মৌসুমী বায়ু প্রবাহ এবং উত্তরের স্থলভাগের অবস্থানের জন্য এই পার্থক্যের কারণ বলে বিবেচনা করা হয়। প্রথমেই জানব আটলান্টিক মহাসাগরীয় স্রোত সম্পর্কে। আটলান্টিক মহাসাগরে বিভিন্নমুখী স্রোত দেখা যায়, তাই একে দুটি ভাগে ভাগ করা হয়, যথা দক্ষিণ আটলান্টিক মহাসাগরীয় স্রোত এবং উত্তর আটলান্টিক মহাসাগরীয় স্রোত। প্রথমেই জানব দক্ষিণ আটলান্টিক মহাসাগরীয় স্রোত সম্পর্কে। এর মধ্যে অন্যতম হচ্ছে কুমেরু স্রোত। পশ্চিমা বায়ুর প্রভাবে দক্ষিণ মহাসাগরে একটি শীতল স্রোতের উৎপত্তি হয়। দক্ষিণ মহাসাগর থেকে উৎপত্তি বলে এটি কুমেরু স্রোত নামে পরিচিত। আবার পশ্চিমা বায়ুর প্রভাবে সৃষ্টি হয় বলে একে পশ্চিমা স্রোতও বলা হয়। শীতল দক্ষিণ মহাসাগরে উৎপত্তি হয় বিধায় এই স্রোত অনেক বেশি শীতল। এবারে জানব বেঙ্গুয়েলা স্রোত সম্পর্কে। কুমেরু স্রোতের একটি শাখা আফ্রিকার পশ্চিম উপকূল বরাবর বেঙ্গুয়েলার কাছ দিয়ে সোজা উত্তর দিকে প্রবাহিত হয়েছে। এটাকে বেঙ্গুয়েলা স্রোত বলে। কুমেরু স্রোত হতে উৎপত্তি বলে এটিও শীতল স্রোত। এবারে জানব দক্ষিণ নিরক্ষীয় স্রোত সম্পর্কে। বেঙ্গুয়েলা স্রোত যখন নিরক্ষরেখার দক্ষিণ দিক দিয়ে সোজা পশ্চিম দিকে অগ্রসর হয় তখন তাকে দক্ষিণ নিরক্ষীয় স্রোত বলে। দক্ষিণ পূর্ব অয়নবায়ুর প্রভাবে স্রোতের গতির বেগ বাড়তে থাকে। মহাসাগরের সবচেয়ে উষ্ণতম অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হয় বলে এটি একটি উষ্ণ স্রোত। এই স্রোতটি আটলান্টিক মহাসাগর অতিক্রম করে দক্ষিণ আমেরিকার পূর্ব উপকূলে বাধাপ্রাপ্ত হয় এবং দুটি শাখায় ভাগ হয়ে যায়। এবারে আলোচনা করব ব্রাজিল স্রোত সম্পর্কে। দক্ষিণ নিরক্ষীয় স্রোতের দ্বিতীয় শাখা ব্রাজিল স্রোত নামে পরিচিত। এটি দক্ষিণে অগ্রসর হতে হতে ধীরে ধীরে শীতল হতে থাকে। শেষের দিকে এটি সম্পূর্ণরূপে একটি শীতল স্রোতে রূপান্তরিত হয়। বন্ধুরা, এবারে আমরা জানব ফকল্যান্ড স্রোত সম্পর্কে। কুমেরু শীতল স্রোতের একটি ক্ষুদ্র শাখা। দক্ষিণ আমেরিকার পূর্ব উপকূলে ফকল্যান্ড দ্বীপের কাছ দিয়ে উত্তর দিকে প্রবাহিত হয় যে স্রোতটি, একে ফকল্যান্ড স্রোত বলা হয়। উত্তর আটলান্টিক মহাসাগরীয় স্রোতের কয়েকটি শাখা সম্পর্কে এবারে আমরা আলোচনা করব। প্রথমে উপসাগরীয় স্রোত। দক্ষিণ আটলান্টিকের চেয়ে উত্তর আটলান্টিক মহাসাগরীয় স্রোতের সংখ্যা বেশি। এর মধ্যে অন্যতম হচ্ছে উপসাগরীয় স্রোত। দক্ষিণ নিরক্ষীয় স্রোতের প্রধান শাখাটি নিরক্ষরেখা অতিক্রম করে দক্ষিণ আমেরিকার উত্তর উপকূল দিয়ে অগ্রসর হয়ে ক্যারিবিয়ান সাগরে প্রবেশ করে, যেখানে পূর্ব দিক থেকে আসা উত্তর নিরক্ষীয় স্রোতের একটি শাখা এর সাথে মিলিত হয়। এই মিলিত স্রোতটি কেইলেন স্রোত নামে আরও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে
মেক্সিকো উপসাগরে প্রবেশ করে। পৃথিবীর দীর্ঘতম নদী মিসিসিপি মেক্সিকো উপসাগরে পতিত হয়েছে। এর বিপুল জলরাশি ও প্রবল স্রোতধারা ওই মিলিত স্রোতের বেগকে আরও বাড়িয়ে দেয়। বন্ধুরা, স্বাভাবিক অবস্থায় মহাসাগরের পানি থেকে এই স্থানের পানির উচ্চতা 1.2 মিটার বেশি এবং পানির চাপ বাড়তে থাকে। এর ফলে এই উষ্ণ পানি ফ্লোরিডা ও কিউবার মধ্যে সংকীর্ণ ও অগভীর ফ্লোরিডা প্রণালীর ভেতর দিয়ে প্রবল বেগে উত্তর আটলান্টিক মহাসাগরে প্রবেশ করে এবং উত্তর নিরক্ষীয় স্রোতের উত্তর শাখার সাথে মিলিত হয়। মেক্সিকো উপসাগরে উৎপত্তি হয় বলে এই স্রোতের নাম উপসাগরীয় স্রোত। বন্ধুরা, এবারে আলোচনা করছি উত্তরা আটলান্টিক স্রোত সম্পর্কে। উষ্ণ মহাসাগরীয় স্রোতের যে শাখাটি পশ্চিমা বায়ুর মাধ্যমে তাড়িত হয়ে ব্রিটিশ দ্বীপপুঞ্জ এবং নরওয়ের পশ্চিম উপকূল দিয়ে উত্তর মহাসাগরে শেষ হয় তাকে উত্তরা আটলান্টিক স্রোত বা পশ্চিমা স্রোত বলে। এবারে জানব ক্যানারি স্রোত সম্পর্কে। উষ্ণ মহাসাগরীয় স্রোতের দ্বিতীয় শাখাটি প্রথমে পূর্ব দিকে অগ্রসর হয়ে পর্তুগালের উপকূলে পৌঁছে যায়। সেখান থেকে ফেরেলের সূত্র অনুসারে দক্ষিণ দিকে বেঁকে ক্যানারি দ্বীপপুঞ্জের পাশে দিয়ে আফ্রিকার পশ্চিম উপকূলে প্রবাহিত হয়। ক্যানারি দ্বীপপুঞ্জের কাছাকাছি দিয়ে প্রবাহিত হয় বলে একে ক্যানারি স্রোত বলে। এছাড়াও রয়েছে পশ্চিম গ্রিনল্যান্ড স্রোত, উত্তর নিরক্ষীয় স্রোত, সুমেরু স্রোত, ল্যাব্রাডর স্রোত, গিনি স্রোত, ইরমিনজার স্রোত। বন্ধুরা, আটলান্টিক মহাসাগরের আরেক ধরনের স্রোতের মধ্যে আছে নিরক্ষীয় বিপরীত স্রোত। উত্তর এবং দক্ষিণ নিরক্ষীয় স্রোতের মধ্য দিয়ে যে উষ্ণ স্রোতটি নিরক্ষরেখার উত্তর দিয়ে সোজা পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত হয় সেটাকে বলে নিরক্ষীয় বিপরীত স্রোত। এটি মধ্য আটলান্টিক অতিক্রম করে আফ্রিকার পশ্চিম উপকূলে পৌঁছেছে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আলোচনা। পরবর্তী পর্বে স্বাগত জানিয়ে বিদায় নিচ্ছি আজ। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই গো জি8-এর সাথেই থেকো। বন্ধুরা, আজকের ক্লাসে আমরা যে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করলাম, চলো সেখান থেকে কিছু গুরুত্বপূর্ণ নোটস জেনে নেই। পানির স্বাভাবিক ধর্ম হচ্ছে তার উপরিভাগের সমতা রক্ষা করা। সমুদ্রের পানি এক স্থানে স্থির থাকে না। সমুদ্র বা সাগর ও মহাসাগরের পানির নির্দিষ্ট এবং নিয়মিত প্রবাহকে সমুদ্র স্রোত বলে। উত্তাপের তারতম্য অনুসারে সমুদ্র স্রোতকে দুই ভাগে ভাগ করা হয়, যথা উষ্ণ স্রোত, শীতল স্রোত। সমুদ্র স্রোতের কারণ: বায়ু প্রবাহ, পৃথিবীর আবর্তন, উষ্ণতার তারতম্য, লবণাক্ততার তারতম্য, স্থলভাগের অবস্থান, অসম বাষ্পীভবন, সমুদ্রের গভীরতা। আটলান্টিক মহাসাগরীয় স্রোতকে দক্ষিণ আটলান্টিক মহাসাগরীয় স্রোত এবং উত্তর মহাসাগরীয় স্রোতে ভাগ করা হয়েছে। দক্ষিণ আটলান্টিক মহাসাগরীয় স্রোতের মধ্যে রয়েছে কুমেরু স্রোত, দক্ষিণ নিরক্ষীয় স্রোত, বেঙ্গুয়েলা স্রোত, ব্রাজিল স্রোত। উত্তর আটলান্টিক মহাসাগরীয় স্রোতের মধ্যে রয়েছে উপসাগরীয় স্রোত, উত্তর আটলান্টিক স্রোত, ক্যানারি স্রোত।